নিশি রাত নামে যে রাত আছে, এমন কি কোনোদিনও শুনেছেন? হয়তোবা শুনেছেন, হয়তোবা না শুনে থাকবেন। যাক সে কথা, আসল ঘটনাটি বলা যাক। খুব ছোট থাকতে এক রাতে নানি বাড়ির সামনের শান বাঁধানো পুকুর পাড়ে নানির কাছে শুনেছি, বুঝলে নানু ভাই, যেই রাতে ওই যে ঠিক ওই রকম বাঁকা চাঁদ ওঠে, ও রাতকে বলে নিশিরাত। এরকম রাতে কখনো বাহিরে থাকবে না, বিশেষ করে গভীর রাতে। আমি চমকে উঠে বলেছিলাম, কেন নানু, কি হয় বাইরে থাকলে? নানি গলাটা নিচে নামিয়ে বলেছিলেন, রাতে, গভীর রাতে কখনো একা থাকবে না। এই রাতে ওনারা ঘুরে বেড়ায়, বাতাসে ভর করে। বললাম, ওনারা কারা নানু? ভূত? নানি অমনি আমাকে বুকে টেনে ধরলেন, কি কি যেন দোয়া দরুদ পরে কয়েক ফু দিলেন। উনাদের নাম এ রাতে মুখে আনতে নেই বাবা, বাবা শুনতে পায় আর ছুটে চলে আসে, তারপর আমার মোটকে খায়। বলেই আমাকে আবারও বুকে চাপটে ধরে অনবরত দোয়া পড়তে লাগলেন আর ফু দিয়েই যেতে লাগলেন। আমি খুব ভালো করে বুঝলাম নানির বুক হাঁপড়ের মতন কেঁপে কেঁপে উঠছে, হাতের লোম মনে হলো খাড়া হয়ে গেছে। ভয়ে, হ্যাঁ ভয়েই হয়তো। নানির মুখের দিকে চেয়ে দেখি নানি বারবার খুব সতর্কভাবে আশেপাশে দেখছে। আমারও কেমন ভয় ভয় লাগলো। আমিও এদিক সেদিক চেয়ে দেখলাম। আমাদের নানি বাড়ির সেই শান্ত পুকুরটা কেমন ভয়ানক লাগছে। চাঁদের হালকা আলোয় দেখলাম পুকুরের আশেপাশের গাছগুলো এমনভাবে দুলছে মনে হয় ভেঙে যাবে। কিন্তু এত তো বাতাসই হচ্ছে না। তাহলে নানি চিৎকার করে উঠেই মাকে ডাকলেন, শাহিদা, বের হয়ে আয়। অমনি নানি উঠে গিয়ে আমাকে কোলে নিয়ে দিলেন এক দৌড়। মা সদর দরজা খুলে বের হতে গিয়েছে। নানি মায়ের হাত ধরে এক টান দরজার ভেতরে ঢুকে আমাকে কোল থেকে নামিয়ে কাঁপা কাঁপা হাতে দরজার খাটায় খিল লাগিয়ে তারপর দম ফেললেন। নানির বারবার নিঃশ্বাস ফেলার শব্দের সাথে আমার মায়ের বারবার নানিকে বলে যাওয়া, কি হয়েছে মা, কি হয়েছে? এগুলো শব্দ আমার কাছে ক্ষীণ হয়ে যেতে লাগলো। ক্ষীণ হয়ে আস্তে আস্তে বুঝছিলাম মা নানি আমাকে রেখে বাসার দিকে এগিয়ে যাচ্ছে। বুঝলাম বললাম এই কারণে, কারণ আমি তখনও দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে। ছোট্ট আমি মন্ত্রমুগ্ধের মতন তখনও দাঁড়িয়ে। আমি তাকিয়ে আছি দরজার ফাঁক দিয়ে বাহিরে। মনে হলো কোনো কালো, কি ভীষণ কালো এক মূর্তি এসে দাঁড়িয়েছে দরজার ওপারে, আর খুব ক্ষীণ করে একটি, না দুটি শব্দ শুনলাম। এত টেনে বলল যে মনে হলো বহুক্ষণ শুনছি। কেমন একটা অদ্ভুত ঠান্ডা কণ্ঠ শুনে আমার রক্ত
হিম হয়ে গেল। কোথা থেকে দুটো হাত এসে আমাকে জাপটে ধরলো। চমকে উঠলাম, ভয় পেয়ে কান্না করে চেঁচিয়ে উঠলাম, কে? দেখলাম নানি আমাকে কোলে নিতে নিতে বলছে, আমি নানু ভাই, আমি তোমার নানু, এই যে আমি আছি। বলে আমাকে কোলে নিয়ে ভিতরে যেতে লাগলো। আমি ভেজা চোখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে চেয়ে দেখতে লাগলাম দরজার দিকে, সেই দরজার দিকে। কথাগুলো হঠাৎ মনে পড়ল ঠিক 28 বছর পরে। মনে হয়তো পড়তো না, যদি না এই আজীব লোকের খবর পড়তাম। সুদীর্ঘ 28 বছর পার করে এসেছি সেই সব দিনগুলো ফেলে। এর মাঝে অনেক কিছু পরিবর্তন হয়েছে। কলকাতার সেই মফস্বল শহর ছেড়ে এসেছি দেশভাগের পর। নানি বাসার কথাও তেমন মনে ছিল না। মুসলমান হয় আমাদের ঠাঁই হলো এসে এই পূর্ব পাকিস্তানে। আমার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক, সাথে সাথে বড্ড ধর্মভীরু। রহিম হুজুর নামেই ডাকত সকলে। অবশ্য ওনার শ্বশুর বাড়িতে ওনাকে মৌলানা নামেই বেশি ডাকত। সেই জন্য ওনার একরকম ভাব দেখতাম। কেমন ভাব কে জানে। নানা সবাইকে গর্ব করে বলতো, আমার জামাই আমার মস্ত মৌলানা। আমি হুজুর আর মৌলানা মধ্যকার পার্থক্য বুঝতাম না। তার কথাতেই এদেশে আসা। যাই হোক, সেসব কথা। আমার বাবা আজ মারা গিয়েছেন 10 বছর হলো। তাও বেঁচে থাকতে তিনি কম চেষ্টা করেননি আমাকে তার মতন করে গড়ে তোলা। কিন্তু আমি তো এক নিষ্কমার ঢেকি। রবি ঠাকুর না শরৎচন্দ্র নাকি ঈশ্বরচন্দ্র, কে বড় এই বাংলার সাহিত্য ইতিহাসে, এই ভেবেই কুল পাই না। বন্ধুদের আড্ডায় আমার চুরি মেরা ভার, তার উপরে পাশিংশ ধরেছিলাম। মনে হতো কি সুখ টান। বাবা আমাকে নিয়ে একটা শেষ ইচ্ছা করেছিলেন যাতে আমি ওনার জানাজাটা পড়াই। কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে আমার। আমি পারিনি বাবার জানাজা পড়াতে, পারিনি তার মতন ভালো মানুষ আর সবার কাছে একজন হুজুর বা মৌলানা হয়ে উঠতে। আজ বড্ড আফসোস হয়। আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে বলি, বাবা আমাকে মাফ করে দে, বাবা আমাকে মাফ করে দে। আজ একটা ফুটফুটে সুন্দরী বউ আছে আমার। বিয়ের 7.5 বছর হতে চললো আমার। বিয়ের ঠিক 10 মাস পরেই প্রথম সন্তানের বাবা হয়েছিলাম। ঠাট্টা করে চাচাতো ভাই বলেছিল, তুই তো আমাদের বংশে আসল পুরুষ। আমি একটু মুচকি হেসে তাকিয়েছিলাম নাহারের দিকে। কি লজ্জাটাই না পেয়েছিল বউটা আমার। মুচকি হাসি হেসে শাড়ির আঁচলে মুখ ঢেকেছিল শেষে দিন। আসল পুরুষ কি শুধু পৌরুষত্বের গর্ব করাকেই বুঝায়? জীবিকার জন্য আমার বাবুর বয়স 1 পেরোনোর আগেই আমাকে পাড়ি জমাতে হয় ঢাকার উদ্দেশ্যে। তারপর থেকেই টাকার নেশা পেয়ে বসেছে আমার। 4-5 মাস পর বাসায় আসি, নাহারকে আর বাবুকে দেখে যাই। থেকে যাওয়া হয় না আর, ভালো মতন খোঁজ খবরও নেওয়া হয় না। বাবুটা কেমন আমাকে ভয় পায়। 3 দিন হলো খবর পেয়েছি
আমার দ্বিতীয় সন্তানের জন্মের কথা। অফিসের কাজের চাপে বাসায় যাচ্ছি আজ। চিঠিতে পড়েছিলাম মেয়ে হয়েছে, খুব খুশি হয়েছি। ভাবছি এবার অফিস ছেড়ে এখানেই কিছু করব। আর না, এদিকে অফিসের চাপে আজ ট্রেনে উঠতে দেরি হয়ে গিয়েছিল। নিভু নিভু আলোর ট্রেনের কামরায় বসে ভাবছিলাম এসব কথা। বড্ড দেরি হয়ে গেল আজ। রাতের এই শেষ ট্রেন যখন পার্বতীপুর জংশনে এসে থামল, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10:05। এমন সময় এই স্টেশনে 10টা মানেই গভীর রাত। স্টেশনে দেখলাম তেমন কেউ নামেনি। আমি সহ এই মোটে 4-6 লোক। গাড়ি পাওয়া যাবে না তা আগেই জানি। অগত্যা প্ল্যাটফর্ম ছেড়ে হাঁটা ধরলাম বাড়ির পথে। গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে চলেছি। পথের দুধারে কেবল যতদূর চোখ যায় ধান ক্ষেত। হালকা বাতাসে ধানের ক্ষেতে শো শো শব্দ হচ্ছে। স্টেশন থেকে বাসা ক্রোশ 2 সমান হবে, এতটুকুই তো রাস্তা, হেঁটেই মেরে দেওয়া যাবে। খুব ভালো লাগছে হাঁটতে। গ্রামের মেঠোপথে হাঁটছি ঠিক অনেক দিন বাদে। বাহ, এত শান্তি কি আর ঢাকায় পাওয়া যায়? এসব ভাবতে ভাবতেই হাঁটছি। হঠাৎ মনে হলো আমার পেছন পেছন কে যেন হাঁটছে। একটু ভয় হলো, চোর ডাকাতের খপ্পরে পড়লাম না তো। ঘুরে পিছনে তাকিয়েই দেখি না, চোর ডাকাত তো না, একটা লোক। একটু থেমে গেলাম, ভাবলাম কোনো গ্রামের লোক নাকি। বললাম, কে ও বাপু, কোন ভীতি যাইবা? কিছু বলল না লোকটা। কাছে এগিয়ে আসতে আসতে দেখলাম শার্ট প্যান্ট পরা একটা লোক। তো আর যাই হোক, গ্রামের সাধারণ মানুষ তো নয়। লোকটা কাছে এসে বলল, আগুন আছে? পকেট থেকে ম্যাচটা বের করে এগিয়ে দিতে বললাম, ঢাকা থেকে আসছেন বুঝি? কোনো উত্তর না দিয়ে সিগারেট জ্বালিয়ে লোকটা বলল, সে আপনার না জানলেও তো চলে। এই কথা শুনে খানিকটা হকচকিয়ে গেলাম। লোকটা হেসে বলল, তার থেকে এটা বলুন না, এমন রাতে এই রাস্তায় একা হাঁটছেন কেন? ভয় করে না আপনার? আমি এবার একটু কেসে বললাম, কোন রাতের কথা বলছেন মশাই? লোকটা আমার প্রশ্নে একটু আমার দিকে তাকিয়ে আমাকে পা অব্দি মাথা পর্যন্ত দেখে কেমন হো হো করে একটা গগন বিদারী হাসি হাসলো। হাসি শুনে আমার প্রাণ যায়। রাত বিরাতে এমন হাসি কে হাসে? অবাক বনে গিয়ে ভাবলাম, নিশ্চয়ই পাগল হবে। কিন্তু পাগল তো আর এমন শার্ট প্যান্ট পরে সিগারেটের আগুন চাইতে পারে না। কে এই আজীব লোকটা? লোকটা হাসি থামিয়ে আমার দিকে চেয়ে সিগারেটের টান দিয়ে আকাশের দিকে আঙ্গুল দিয়ে কি জানি ইশারা করল। আমি দেখানো সেই আঙুলের দিকে চেয়ে বললাম, এ তো চাঁদ, তো তাতে কি হয়েছে? লোকটা থামা ছেড়ে বলল, কোনো স্বাভাবিক চাঁদ নয় এটা, চাঁদ নয়। দেখেন কেমন বাঁকা চাঁদ উঠেছে আকাশে। আমি তাকিয়ে আগের বার খেয়াল করিনি, এবার করলাম। একটু বিরক্ত হয়ে বললাম, তাতে কি হলো মশাই? লোকটা এবার আসল কথা বলল, এ রাতকে বলে
একে বলে শিরা। ঠিক তখনই কোথাও একদল শিয়াল ডেকে উঠল। আর আমার মনে পড়ে গেল 28 বছর আগে নানি বাসায় ফেলে আসা সেই ঘটনার কথা। খুব ক্ষীণ করে কে জানি বলল, আমি হারিয়ে গেলাম সেই রাতে।